আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা ১৩ অধ্যায়ের দ্বিতীয় যে টাইপটা ওইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। এখানে তোমাদের জন্য বিগত বছরে বোর্ডে আসা অথবা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এরকম কতগুলো প্রশ্ন নিয়ে 3 স্টার, 2 স্টার এবং 1 স্টারের টপিকগুলো সাজানো হয়েছে। এখন 3 স্টার মানে তুমি বুঝতে পারতেছো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এটা মানে এই না যে এই প্রশ্নটা হুবহু তোমার পরীক্ষায় কমন আসবে। এখন দেখো, আমি যেভাবে তোমাকে সমাধানগুলো করাই দিই এভাবে যদি তুমি সেলফ স্টাডি করে পুরো সিলেবাসটা শেষ করতে পারো তাহলে এমসিকিউতে একটা সুন্দর মার্কস ক্যারি করতে পারবা বলে আমি মনে করি। তাহলে প্রথম প্রশ্নটা কি বলছে দেখো তো, কোনটি কার্বোহাইড্রেট তৈরি করতে সক্ষম? কার্বোহাইড্রেট মানে কি? কার্বোহাইড্রেট মানে শর্করা। তাহলে শর্করা তৈরি করতে সক্ষম কে? এই জায়গাটা জিজ্ঞেস করছে। তাহলে কার্বোহাইড্রেট মানে কি? আমাদের শর্করা। এখন শর্করা কে তৈরি করতে পারে? আমরা জানি সবুজ উদ্ভিদ যারা, ওরা শর্করা তৈরি করতে পারে বা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তাহলে দেখো তো এই জায়গায় ফাইটোপ্লাঙ্কটন, ফাইটো বলতে আমরা কি বুঝি বায়োলজিক্যাল টার্মে? যেখানে তুমি ফাইটো ওয়ার্ডটা শুনবা বুঝবা হচ্ছে উদ্ভিদ রিলেটেড কিছু বলা হয়েছে, আর প্লাঙ্কটন বলতে এখানে অতি ক্ষুদ্র জীবগুলাকে বুঝাইছে। তাহলে ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে তোমার এরকম কিছু উদ্ভিদ যেগুলো অনেক ছোট ছোট, এটা আমরা বুঝলাম। এরপরে রাইজোবিয়াম, রাইজোবিয়াম কি? রাইজোবিয়াম হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া যেটা তোমার মাটির নিচে শিম উদ্ভিদের যে মূল থাকে ওই মূলে হচ্ছে অবস্থান করে। এই যে মাটির নিচে এরকম শিকড় থাকে না, ওইটা কিন্তু আমরা মূল বলি। ওই মূলে তোমার হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে। কোন উদ্ভিদের? শিম উদ্ভিদের। এটা কিন্তু মনে রাখা লাগবে, শিম উদ্ভিদের মূলে হচ্ছে তোমার এই রাইজোবিয়ামটা থাকে। তাহলে এই রাইজোবিয়ামকে নিজের খাবার নিজে তৈরি করতে পারে? পারে না, বিধায়িত হচ্ছে উপকার পাওয়ার আশায় এই যে ওর মূলটাতে অবস্থান করতেছে ওখান থেকে খাদ্য নিচ্ছে। তাহলে রাইজোবিয়ামকে আমরা বলতে পারি যে ও নিজের খাবার নিজে তৈরি করতে পারে না বা কার্বোহাইড্রেট তৈরি করতে পারে না। এরপরে মাশরুম, মাশরুম বলতে আমরা কি বুঝি? অ্যাগারিকাস বা ব্যাঙের ছাতা, যেটা ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, তাই না? ওই রাজ্যটা প্রথম অধ্যায় যখন তোমরা পড়ছিলা তখন কিন্তু এরকম পড়ছিলা যে ওই যে রাজ্যের জীবগুলা ওরা তোমার হচ্ছে পরভোজী বা মৃতভোজী। তার মানে ওরা মৃত কোনো জীবদেহ থেকে বা অন্য কোনো জীবদেহ থেকে পুষ্টি অ্যাবজর্ব করে বা শোষণ করে নিয়ে বেঁচে থাকে। তাহলে ওরা কি নিজের খাবার নিজে তৈরি করতে পারতেছে? কার্বোহাইড্রেট তৈরিতে কি ওরা সক্ষম? কখনোই না। তাহলে এই অপশনটাকে আমরা বাদ দিতে পারবো। ঘাসফড়িং, ঘাসফড়িং কি নিজের খাবার নিজে তৈরি করতে পারে? কখনোই না। ও ঘাস খায়, ঠিক আছে, তুমি ওর নামের শুরুতে আবার ঘাস দেখে মানে কোনো বাচ্চা যদি কনফিউজ হয়ে যায় যে ঘাস তার মানে ও সবুজ রঙের, ও কি নিজের খাবার নিজে তৈরি করতে পারে? না, সবুজ কালারের জীব হইলেই নিজের খাবার নিজে তৈরি করতে পারবে এরকম কোনো কথা নাই। উদ্ভিদ হইতে হবে অবশ্যই। তাহলে ঘাসফড়িং যেহেতু একটা পতঙ্গ, ও কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। তাহলে পারলো কে? উদ্ভিদ। যেটা ফাইটো বলতে কি বলছিলাম? ফাইটো যদি নামে শুরুতে থাকে তাহলে উদ্ভিদ। তাহলে এই যে ছোট উদ্ভিদগুলা হোক ছোট, সে নিজের খাবার তো নিজে তৈরি করতেছে। তারপরে কি বলছে দেখো তো, কোনটি প্রথম স্তরের খাদক? প্রথম স্তরের খাদক আছে, দ্বিতীয় স্তরের আছে, তৃতীয় স্তরের আছে, তারপর হচ্ছে তোমার উৎপাদক আছে। এই যে জিনিসগুলা এটা কিন্তু আমরা প্রথম পর্বটাতেই বলছিলাম। আমি আবার বলি, যারা হচ্ছে উৎপাদন করতে পারতেছে, নিজের খাবার নিজে উৎপাদন করতে পারতেছে ওদেরকে আমরা বলবো উৎপাদক। উৎপাদককে যারা খাদ্য হিসেবে খাবে ওরা হবে প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে খাবে ওইটা হবে দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে খাবে তারা হবে তৃতীয় স্তরের খাদক। তাহলে চলো আমরা এখানে দেখি প্রথম স্তরের খাদক তার মানে কে? ঘাস খাবে। চলো দেখি তো, ছোট মাছ কি ঘাস খায়? এই জায়গায় ছোট মাছকে তো আমি ঘাস খাইতে দেখি নেই, তাহলে এই জায়গাটা বাদ। আচ্ছা, তোমাদেরকে আগে আমি এই উত্তরটা লেখার আগে পুকুরের যে একটা বাস্তুতন্ত্র আছে, মানে পুকুরের পরিবেশটা নিয়ে একটা কিন্তু বাস্তুতন্ত্র গঠিত হয়। বাস্তুতন্ত্র বলতে তোমার কোনো একটা জীব, ওর চারপাশে যে পরিবেশ ওখানের সাথে তোমার যে আন্তঃসম্পর্ক, যে ক্রিয়া বিক্রিয়াগুলো ওগুলো নিয়ে হচ্ছে তোমার বাস্তুতন্ত্র গঠিত। তাহলে পুকুরে একটা বাস্তুতন্ত্র গঠিত হয়। পুকুরের ভিতরে তোমার উৎপাদক থাকে, পুকুরের ভিতর ছোট মাছ বড় মাছ অনেক কিছু থাকে। তাহলে এই সবগুলো নিয়ে এই জায়গাটায় একটু কনসেপ্ট বুঝো। পুকুরের বাস্তুতন্ত্র নিয়ে কি হয় দেখো তো, পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদক থাকে, তার মানে নিজের খাবার যে নিজে তৈরি করতে পারে। ফাইটোপ্লাঙ্কটন, ফাইটো মানে উদ্ভিদ, তাহলে অবশ্যই সে নিজের খাবার নিজে তৈরি করতে পারবে। প্রথম স্তরের খাদক তার মানে যে উদ্ভিদটাকে খাদ্য হিসেবে খাবে। কে খাবে? ছোট ছোট পোকা থাকে কিন্তু পানিতে, তোমরা খেয়াল করছো নাকি? আমি তো ছোটবেলা দেখতাম যে পানির উপরে হচ্ছে পোকামাকড় ঘুরতো, ওরাও কিন্তু ওই পুকুরের বাস্তুতন্ত্রের অংশ। তাহলে ওই পোকাগুলা কাকে খায়? ছোট ছোট উদ্ভিদগুলাকে খায়। মশার শুককীট, মশার ডিম থেকে একদম শুরুতেই যে একটা এরকম কিছু একটা বাইর হয় ওইটা হচ্ছে মশার শুককীট, যে হচ্ছে তোমার ফাইটোপ্লাঙ্কটনদেরকে খায়। রুই আর কাতলা মাছও কিন্তু তোমার মানে ঘাস খেয়ে থাকে বা উৎপাদকদেরকে খাদ্য হিসেবে খায়। তাহলে এই যে দেখো, ওদেরকে কিন্তু আমরা কার্প মাছ বলি না? রুই আর কাতলা এগুলো কিন্তু কার্প মাছ, ওদেরকে কখনো কখনো আমরা ঘাস কার্প বলে থাকি। খেয়াল করছো? এরকম ঘাস কার্প বলি না, কারণ ওরা হচ্ছে ঘাস খায়। তাহলে রুই কাতলাও হচ্ছে তোমার
প্রথম স্তরের খাদক। জু প্লাঙ্কটন, জু বলতে আমরা কি বুঝি? চিড়িয়াখানা। চিড়িয়াখানায় কি থাকে? প্রাণী থাকে। তাহলে প্রাণীদেরকে, ছোট ছোট প্রাণীদেরকে আমরা বলবো হচ্ছে জু প্লাঙ্কটন। ছোট ছোট উদ্ভিদদেরকে যেহেতু ফাইটোপ্লাঙ্কটন বলছিলাম, মানে প্লাঙ্কটন নামের সাথে আসে মানে হচ্ছে তোমার ছোট ছোট বুঝাবে, আর জু বলতে প্রাণী, ছোট ছোট প্রাণীদেরকে আমরা বলবো হচ্ছে জু প্লাঙ্কটন। তাহলে এই জায়গাটা গেল, ছোট যে প্রাণীগুলা ওরা কিন্তু উদ্ভিদদেরকে খায়। তারপরে এই যে প্রথম স্তরের খাদ্যদেরকে যারা খাদ্য হিসেবে খাবে, ছোট ছোট পোকা, তারপরে হচ্ছে তোমার মশার শুককীট, ওদেরকে কে খেয়ে ফেলবে? ছোট মাছটা খেয়ে ফেলবে। ছোট মাছ, জলজ যে পতঙ্গরা থাকে, ব্যাং, ব্যাং তো পোকা খায়, আমরা জানি ওই যে ঘাসফড়িং জিব্বাটা লম্বা করে দিয়ে টেনে খেয়ে ফেলে না, তাহলে ব্যাং হচ্ছে তোমার এই পোকামাকড়গুলাকে খেয়ে ফেলবে। তবে চিংড়ি, চিংড়িও হচ্ছে তোমার পোকা খায়। তাহলে ওরা সবাই হচ্ছে তোমার দ্বিতীয় স্তরের খাদক, কারণ ওরা প্রথম স্তরের খাদকদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এরপরে দেখো তৃতীয় স্তরের খাদক কি বলছে? শোল মাছ, বোয়াল মাছ, ভেটকি মাছ, এই মাছগুলা তোমার একটু বড় হয় আকারে, যারা ছোট মাছদেরকে বা পোকাগুলাকে খেয়ে ফেলতে পারতেছে। তাহলে দ্বিতীয় স্তরের খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করবে তাদেরকে আমরা বলবো তৃতীয় স্তরের খাদক। তাহলে নামগুলো মনে রাখো, শোল, বোয়াল আর ভেটকি মাছ, ওরা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্রে তৃতীয় স্তরের খাদক। এরপরে আছে বিয়োজক, তার মানে ওখানে পুকুরের ভিতরে যদি কোনো জীব বা মাছ ওরা যদি মারা যায়, সেক্ষেত্রে ওই জীবটার পচন ঘটাইতে হবে। পচন ঘটানোর কাজ যারা করে ওদেরকে আমরা বলবো বিয়োজক, বা বিয়োগ করে ফেলে বা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে ফেলে। তাহলে ছত্রাক আর ব্যাকটেরিয়া, এটা হচ্ছে আমাদের বিয়োজক যারা। তাহলে আমরা এই জায়গাটা একটু মেমোরাইজ করব, এরপরে এই প্রশ্নগুলোর উত্তর দিই। চলো, কি বলছে? প্রথম স্তরের খাদক। তাহলে ছোট মাছ কি আমাদের প্রথম স্তরের খাদকের ভিতর ছিল? দেখো তো, ছোট মাছ আমাদের ছিল দ্বিতীয় স্তরের খাদক, তাই না? তাহলে ছোট মাছ হচ্ছে আমাদের দ্বিতীয় স্তরের খাদক। এরপরে ফাইটোপ্লাঙ্কটন, ফাইটো মানে কি বলছিলাম? উদ্ভিদ। উদ্ভিদ কি ছিল? এটা ছিল আমাদের উৎপাদক। তাহলে উৎপাদকের ভিতরে হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। ব্যাং, ব্যাং কোথায় ছিল? দেখো তো, ব্যাং ছিল এই যে, ব্যাং ছিল আমাদের দ্বিতীয় স্তরের খাদক। তাহলে ব্যাং এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে কে হচ্ছে প্রথম স্তরের, তাহলে ব্যাং যেহেতু দ্বিতীয় স্তরের, ব্যাং অপশন থেকে বাদ। জু প্লাঙ্কটন যেটা, এটা আমি কিন্তু প্রথম স্তরের খাদকের ভিতর লিখছিলাম, তাই না? তাহলে ওই জায়গাটা, আমার নোটটা যদি তুমি মনে রাখতে পারো, দেখো এখানে সবগুলো কিন্তু পড়া হয়ে গেছে। একটা প্রশ্নের একটা উত্তর পড়েই নিচের দিকে চলে যাবা না, বাকি তিনটা অপশনে কি লিখছে ওইটা একটু পড়ে দেখবা। তাহলে আমরা বাকি তিনটা অপশনে কোনটা কি এটাও একবার প্র্যাকটিস হয়ে গেছে। একটি পুকুরের বাস্তুতন্ত্রে দ্বিতীয় স্তরের খাদক কোনটি? দেখো এটা দুইবার কিন্তু দুইটা বোর্ডে আসছে, তার মানে তুমি বুঝতে পারতেছো যে দ্বিতীয় স্তরের খাদক কোনটি, প্রথম স্তরের খাদক কোনটি, এই জায়গা থেকেই হচ্ছে প্রশ্ন আসতেছে, যার জন্য আমি এগুলাকে কি করছি, 3 স্টার কনসেপ্ট টপিকের ভিতর রাখছি। তাহলে পুকুরের বাস্তুতন্ত্রের দ্বিতীয় স্তরের খাদক কাতলা কি ছিল? কাতলা তো হচ্ছে ঘাস খায়, তাই না? তাহলে ও ছিল প্রথম স্তরের খাদক, তাই না? ঘাস যারা খাবে, উৎপাদককে যারা খাবে, তারা হচ্ছে প্রথম স্তরের খাদক। তারপরে মশার শুককীট যেটা ছিল, সেটাও ছিল প্রথম স্তরের খাদক, কারণ তারা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটনকে খাচ্ছে। তাহলে মশার শুককীট যেটা, এটা হচ্ছে প্রথম স্তরের খাদক। শোল মাছ যেটা, এটা ছিল তৃতীয় স্তরের খাদক। শোল, বোয়াল, ভেটকি, তাই না? এই তিনটা নাম মনে রাখবা যারা ছিল তৃতীয় স্তরের খাদক। তাহলে দ্বিতীয় স্তরের জন্য বাকি রইল কে? ব্যাং। ব্যাং হচ্ছে আমাদের দ্বিতীয় স্তরের খাদক। ব্যাং কিন্তু তোমার পরিবেশে, মানে ডাঙায় বাস করা যে পরিবেশের বাস্তুতন্ত্র, ওখানেও কিন্তু সে দ্বিতীয় স্তরের খাদক, আর পুকুরে বাস্তুতন্ত্রেও সে দ্বিতীয় স্তরের খাদক। এরপরে প্রশ্নটায় কি বলছে দেখো তো, কীটনাশক ব্যবহারের ফলে কোন স্তরের খাদক ক্ষতিগ্রস্ত হয়? এখন কীটনাশক যদি তুমি ব্যবহার করো, কীট বলতে আমরা কি বুঝি? ছোট ছোট পোকা। কীট নাশ করবা যেটা দিয়ে, নাশক। তাহলে কীটনাশক ব্যবহারের ফলে কোন স্তরের খাদক ক্ষতিগ্রস্ত হবে? কীটনাশক আমরা ব্যবহার করি কোথায়? জমিতে, ফসলের জমিতে। তাহলে ফসলের জমিতে ধরো তুমি কীটনাশক ব্যবহার করলা, তাহলে তুমি ভাবতেই পারো যে যারা ঘাসটা খাচ্ছে বা ফসলটা যারা খাবে তারা ক্ষতিগ্রস্ত হবে, এরকম কিন্তু না। আমরা জানি সূর্য শক্তিটা কি হবে? উৎপাদক আবদ্ধ করে রাখবে। ওই সূর্য শক্তি তোমার কিন্তু স্তরে স্তরে খাদকদের ভিতরে হচ্ছে পৌঁছায় যাবে। যারা ঘাসটা খাচ্ছে ওরা অনেক বেশি সূর্য শক্তি সরাসরি না বলতে গেলে, মানে একদম শুরুতেই হচ্ছে পাচ্ছে। এখন ওই প্রথম স্তরে খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করবে, তারা কিন্তু আবার ওই সূর্য শক্তিটা ওখান থেকে একটু কমে গেলেও পাচ্ছে। আবার ওই দ্বিতীয় স্তরে খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করবে, তারা কিন্তু ওই সূর্য শক্তিটাই পাচ্ছে। তাহলে এই যে শক্তিটা উৎপাদক যে অ্যাবজর্ব করে নিয়ে রাখলো বা আবদ্ধ করে রাখলো, আমরা জানি ক্লোরোপ্লাস্টের ভিতরে যে গ্রানা অংশটা থাকে, ও কিন্তু তোমার সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখে। তাহলে এই যে তোমার পর্যায়ক্রমে সবার ভিতরেই এই শক্তিটা যাচ্ছে। তাহলে কীটনাশক তুমি ব্যবহার করলা ফসলে, ওই কীটনাশকের ক্ষতিকর যে এফেক্টটা, ওটা প্রথম স্তরে যে খাবে বা তৃণভোজী যে, সে তো হচ্ছে একদম বেশি মানে খারাপ এফেক্টে পড়বে।
তার দেহের ভিতরে যে পয়জনটা হয়ে যাচ্ছে ওই পয়জন পরবর্তী যে খাচ্ছে তার ভিতরেও যাবে, তাকে যে খাচ্ছে তার ভিতরেও যাবে। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এটা কিন্তু সবার ভিতরে ছড়ায় যাবে। কীটনাশক শুধুমাত্র যে তৃণভোজী, তৃণতে আমরা কীটনাশক ব্যবহার করি, তাহলে তৃণভোজী যে সে শুধু মানে ক্ষতিগ্রস্ত হবে এরকম কিন্তু না, সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই জায়গাটায় আমাদের কি হবে, প্রথম স্তরের, দ্বিতীয় স্তরের, তৃতীয় স্তরের সবাই এই জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আমরা কি বলবো, এই জায়গায় হচ্ছে সবগুলো এখানে উত্তর হবে। তাহলে দেখো আমরা যেভাবে সমাধান করলাম, একটা প্রশ্নের একটা উত্তর না, বাকি 3টা অপশন নিয়ে একটু ঘাটাঘাটি করবা, ওগুলা নিয়ে একটু নলেজ গ্যাদার করার চেষ্টা করবা, তাহলে আমি আশা করি এমসিকিউতে তোমাকে কেউ মানে নাম্বার কমাইতে পারবে না বা হারাইতে পারবে না। তাহলে আজকের পর্বে আমরা যেগুলো সমাধান করলাম আশা করি বুঝতে পেরেছো, বা এই প্রশ্নগুলো তোমার মনে রাখা লাগবে না, তুমি আমার নোটের কনসেপ্টটা মনে রাখো, কোন জায়গা থেকে প্রশ্ন আসে এই জায়গাটা বুঝো, তাহলে হচ্ছে তুমি নিজে নিজে হচ্ছে বস হয়ে যেতে পারবা। এখানে তোমাকে আর কারো বলা লাগবে না যে এটা 3 স্টার, এটা পড়ে যাও, এটা কমন আসবে, এরকম মানে বোকার মতো কথা বললেও তুমি বিশ্বাস করবে না, কারণ এটা হুবহু কমন আসার চান্স খুবই কম, প্রশ্ন রিপিট খুবই কম আসে। তাহলে আশা করি তোমরা পর্বটা বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আজকের পর্ব এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।